নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গলি ইউটিউব চ্যানেল। যেমনটা তোমাদেরকে আমরা আগেই বলেছিলাম, জেকার যেহেতু ফর্ম বেরিয়ে গেছে, তোমাদের প্রিপারেশনটাকে আরেকবার একটা বুস্ট দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। তাই তোমাদের জন্য জেকার বিভিন্ন রকম টপিক থেকে মিসলেনিয়াস কোয়েশ্চেন্স এবং তার রিলেটেড কনসেপ্ট আমরা সোর্স করে নিয়ে আসছি, যাতে তোমাদের প্রিপারেশনে আমরা অনেকটা হেল্প করতে পারি। এর পাশাপাশি বলি, যারা জেকার 25 দিচ্ছ তারা তো অবশ্যই আমাদের সিরিজ, আমাদের ইউটিউব চ্যানেল ফলো করছো, কিন্তু যারা জেকার 26-এর জন্য প্রিপারেশন নিতে চাও এবং মনে করছো স্পেশালাইজড গাইডেন্স প্রয়োজন, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কন্ট্যাক্ট করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের কোয়ারি কিছু থাকলে কোয়ারি জিজ্ঞেস করতে পারো। আর যদি মনে করো সিট বুক করতে চাও তাও করতে পারো। জেকার 26-এর ব্যাচ আমরা অলরেডি শুরু করেছি, এখনও অ্যাডমিশন প্রসেস অনগোয়িং। তো যারা যারা মনে করছো জেকার 26-এর জন্য তোমরা সিরিয়াস এবং অবশ্যই গভর্নমেন্ট কলেজ পেতে চাও, এই অ্যাম্বিশন যাদের আছে, শুধুমাত্র তারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমরা তোমাদেরকে আমাদের সবটা দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তাহলে চলো আজকের ভিডিও এবং রিলেটেড কনসেপ্টগুলোকে একবার ঝালিয়ে নেওয়া যাক। তাহলে আজকের ভিডিওতে যে প্রবলেমসগুলো সলভ করবো সেগুলো দেখে নিই এক একটা করে। তাহলে ফার্স্টের কোশ্চেনটা কী দেওয়া আছে দেখো, ইফ দি কোয়ান্টাম টাইম অফ রাউন্ড রবিন অ্যালগোরিদম ইজ ভেরি লার্জ। অ্যাকচুয়ালি লেখাটা একটু ভুল হয়েছে, কোয়ান্টাম টাইম না লিখে এটা বলা উচিত টাইম কোয়ান্টা বা টাইম স্লাইস, টার্মটা এরকম। যাই হোক, ইজ ভেরি লার্জ, দেন ইট ইজ ইকুইভ্যালেন্ট টু, প্রথমত বুঝতে হবে রাউন্ড রবিন কীভাবে কাজ করে। রাউন্ড রবিন হচ্ছে বেসিক্যালি তোমার এফসিএফএস ক্রনোলজি ফলো করে। দেখো, এফসিএফএস ক্রনোলজি ফলো করে মানে যে যেভাবে এসেছে সেভাবেই তাকে সলভ করা হয়। কিন্তু এফসিএফএস এর কনসেপ্ট কি, যে পুরো প্রসেসটা শেষ হবে তারপরে নতুন প্রসেসটা রিজিউম করবে। এই জায়গাটাতে রাউন্ড রবিনের সাথে কন্ট্রাডিকশন আছে। রাউন্ড রবিন কি বলছে? রাউন্ড রবিন বলছে যে একটা টাইম স্লাইস দিচ্ছি, প্রত্যেকে পার্শিয়ালি করে কমপ্লিট করুক। এতে কি হচ্ছে, এতে আমার টাইম যে টার্ন অ্যারাউন্ড ওভারঅল যে টাইমটা, সেটা হয়তো অনেক প্রসেসের ক্ষেত্রে অনেক কমে হতে পারে। মানে এফসিএফএস এর কিছুটা ইনএফিসিয়েন্সি তো আছে না, সে হাই টার্ন অ্যারাউন্ড টাইম তৈরি করছে, তাহলে সেই জায়গাটা কিছুটা হলেও রাউন্ড রবিন রিডিউস করতে পারে। এখন যদি রাউন্ড রবিনের টাইম কোয়ান্টাটা খুব হাই হয় তাহলে কি হবে ভেবে দেখো। ধরে নাও এফসিএফএস এ প্রত্যেকটা প্রসেসের যে বার্স্ট টাইম রয়েছে তার মধ্যে সবার তো সেম বার্স্ট টাইম না, ধরো যার বার্স্ট টাইম সব থেকে বেশি, টাইম কোয়ান্টাটা যদি তার থেকে ইকুয়াল হয় বা তার থেকেও বেশি হয়, বেশি হলে প্রবলেম নেই, কারণ যদি তোমার টাইম কোয়ান্টা তোমার টাইমকে এক্সিড করে যায়, তো তোমার টাইমে তুমি ফিনিশ করে গেলে ওই টাইম কোয়ান্টাটা ওখান থেকে পরের প্রসেসের জন্য রিসেট হয়ে যাবে। তাহলে তোমার যদি টাইম কোয়ান্টাটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু তোমার হাইয়েস্ট টাইম হয়, যদি তোমার হাইয়েস্ট টাইম হয়, তাহলে বুঝতে হবে যে তোমার কিন্তু ও এফসিএফএস এর মতনই আচরণ করবে। কেন? কেননা ওর সুইচ করার প্রয়োজন পড়বে না। যে প্রসেসটা সব থেকে বেশি টাইম নিচ্ছে, বাকি প্রসেসগুলো ডেফিনেটলি তার থেকে তো কম টাইম নিচ্ছে, তাহলে একটা টাইম উইন্ডো শেষ হওয়ার আগেই একটা প্রসেস ফিনিশ হয়ে যাবে। তাহলে যে অর্ডারে তারা এসেছে সেই অর্ডারে যেহেতু ফিনিশ করবে, তাহলে তোমার এটা অ্যাকচুয়ালি ফলো করবে কাকে? এফসিএফএসকেই ফলো করবে। ঠিক আছে, লজিকটা বুঝতে হবে। এফসিএফএস এর প্রবলেমটা কী ছিল? কনভয় এফেক্ট ক্রিয়েট করা, হাই ওয়েটিং টাইম তৈরি করা। সেটা কিন্তু তাহলে রাউন্ড রবিনও সেই একই রাস্তাতেই হাঁটছে। আচ্ছা, এবারে এই কোশ্চেনটা দেখব, কনসিডার দি ফলোয়িং শিডিউল এস অফ ট্রানজ্যাকশনস T1 T2 T3 T4। এবার আমাদেরকে কি বলা হয়েছে? এস ইজ কমপ্লিট বাট নট রিকভারেবল। আচ্ছা, এস ইজ কমপ্লিট বাট নট কমপ্লিট বাট রিকভারেবল, কমপ্লিট অ্যান্ড রিকভারেবল, নাইদার কমপ্লিট নর রিকভারেবল। দেখো, এখানে দুটো জিনিসের রেসপেক্টে আমাকে জিজ্ঞেস করা হয়েছে, একটা হচ্ছে কমপ্লিট কিনা আর একটা হচ্ছে রিকভারেবল কিনা, তাই তো? তো বুঝবো কমপ্লিট শিডিউল কাকে বলে। কমপ্লিট শিডিউল তাকেই বলে যে শিডিউলের প্রত্যেকটা ট্রানজ্যাকশনের এন্ডে হয় কমিট নয়তো অ্যাবর্ট আছে। দেখি, কমিট আছে, কমিট আছে, কমিট আছে, কমিট আছে। শিডিউলের যে প্রতিটি পার্টিসিপেটিং ট্রানজ্যাকশন তার যে লাস্ট যে ভ্যালু, লাস্ট যে ইনস্ট্রাকশনটা, সেটা কমিট বা অ্যাবর্ট। তাহলে এটা তো ডেফিনেটলি কমপ্লিট শিডিউল হচ্ছে। তাহলে কমপ্লিট শিডিউল হচ্ছে যখন, আমাকে ফার্দার চেক করতে হবে যেটা রিকভারেবল কিনা। রিকভারেবল শিডিউল কাকে বলে? দেখো, রিকভারেবল শিডিউল হওয়ার আগে বুঝতে হবে যে ইররিকভারেবল জিনিসটা কখন হতো। একটা এক্সাম্পল দিই, ধরো পরীক্ষার হলে একজন বন্ধুর খাতা দেখে আর একজন বন্ধু টুকছে। ঠিক আছে, যে বন্ধু টুকছে সে ওই বন্ধুর দেখে অ্যান্সারটা কপি করে সেটা স্যারকে জমা দিয়ে চলে গেল। ওদিকে ওই বন্ধু দেখলো যে আমি যে অ্যান্সারটা করেছি তাতে কোথাও একটা ভুল হয়েছে, সেই ভুলটা সে কেটে শুধরে দিল। কিন্তু যে বন্ধুটা খাতাটা জমা দিয়ে গেল তার তো খাতায় সেই চেঞ্জটা তো মানে ইনফ্লিক্ট করবে না, কারণ সে তো জমা দিয়ে চলে গেছে। তার মানে সোজা কথা হচ্ছে, তুমি তোমার বন্ধুর থেকে টুকছো যেহেতু, তাহলে বন্ধু খাতা জমা দেওয়ার আগে তোমার কখনোই খাতা জমা দেওয়া উচিত নয়, তাতে তোমার লস হতে পারে। একই কথা, যদি কোনো একটা ট্রানজ্যাকশানের রাইট করা কোনো একটা ভ্যালু অন্য একটা ট্রানজ্যাকশান রিড
করে তাহলে মেক শিওর যে ট্রানজ্যাকশানের রাইট করা ভ্যালু তুমি রিড করছো সেই ট্রানজ্যাকশান আগে কমিট করবে, তারপর তুমি কমিট করবে, ঠিক আছে। এবার এখানে দেখো কে কার রাইট করা ভ্যালু রিড করছে। আমি যদি দেখি T1 রাইট করছে এক্সের ভ্যালু কে রিড করছে, এক্সের ভ্যালু রিড করছে T4। তো T1 কমিট করার পরই তো T4 কমিট করেছে, তাহলে আমার প্রবলেম নেই। একই কথা আমরা এর ক্ষেত্রে দেখি T2 রাইট করেছে কার ভ্যালু, T2 রাইট করেছে Y এর ভ্যালু। এবার T2 রাইট করা ভ্যালু Y, T2 পরে কে রিড করেছে হচ্ছে T4। এখন দেখো T4 কমিট করেছে T2 পরে, তাহলে আমার এখানেও কোনো প্রবলেম নেই। আচ্ছা চলো T3 রাইট করেছে কাকে, X এর ভ্যালু। এখন T3 রাইট করা ভ্যালু রিড বা রাইট যাই বলো না কেন সেটা করেছে তো সেই T1, আর T3 কমিট করার পরেই T1 রাইট করেছে। সো এখানেও প্রবলেমটা নেই। তাহলে শিডিউলে যদি কোনো চেঞ্জ হয় সেই চেঞ্জটা কিন্তু রিকভার করা যাবে। তাহলে এই যে শিডিউলটা এটা কমপ্লিট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ রিকভারেবল, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে, কমপ্লিট অ্যান্ড রিকভারেবল, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে যাই। এই কোশ্চেনটাকে দেখি, এখানে বলেছে দি অর্ডার অফ সিরিয়ালাইজেশন। দেখো সিরিয়ালাইজেশনের অর্ডার তো দু রকমের হয়, একটা হচ্ছে আমার কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটির, একটা হচ্ছে ভিউ সিরিয়ালাইজেবিলিটি। এখন দেখো কোনো শিডিউল যদি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হয় তাহলে অটোমেটিক সেটা ভিউ সিরিয়ালাইজেবল হয়। তাহলে প্রথমে আমি চেক করবো যে আমার এই শিডিউলটা যেটা প্রোভাইড করা রয়েছে এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কি না। যদি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হয় তাহলে তো আমি সেই সিরিয়ালাইজেশনের অর্ডারটাই প্রোভাইড করতে পারি, না হলে আমি তখন চেক করবো যে ভিউ সিরিয়ালাইজেবল আদৌ হবে কিনা, ঠিক আছে। তো আমার এখানে কি কি ট্রানজ্যাকশানস আছে, রয়েছে তো T1 T2 অ্যান্ড T3। তো দেখো T1 T2 অ্যান্ড T3 রয়েছে। আমি কনফ্লিক্ট কখন হবে, একজন রাইট করছে অন্যজন রাইট বা রিড যা কিছু করুক যায় আসে না, তার মানে একজনের রাইট করা ভ্যালু অন্য কেউ যদি রিড বা রাইট করে তাহলেই আমি তাকে বলবো হচ্ছে কনফ্লিক্ট, মানে তাদের অপারেশনটাকে বলবো কনফ্লিক্ট। তো দেখো T1 রিড করেছে এক্স এর ভ্যালু, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি এটা T1 এর রিড করা এক্স এর ভ্যালু, T1 এর পরে কেউ রাইট করেছে, T1 আবার এক্স এর ভ্যালু রাইটও করেছে। T1 এর রাইট করা এক্স এর ভ্যালু T1 এর পর রাইট করেছে হচ্ছে T3, আর T1 এর পর তাকে রিড করেছে হচ্ছে T2। তো আমি মার্ক করে রাখলাম। একইভাবে T3 রিড করা Y এর ভ্যালু রাইট করেছে কে, T2। আচ্ছা ভালো কথা, মানে একজন রিড অন্যজন রাইট হলেও কনফ্লিক্ট হবে, একজন রাইট অন্যজন রাইট হলেও কনফ্লিক্ট হবে, সেটা আমাদের দেখতে হবে, কিন্তু যে আগে করেছে তার থেকে অ্যারোটা আমি দিচ্ছি। আচ্ছা আরও দেখব T3 রাইট করার পর T3 থেকে T1 রিড করেছে, ঠিক আছে। তো ক্রনোলজিক্যাল সিকোয়েন্সটা যদি দেখি তাহলে অ্যারোটা কার কার দিকে গেল, T3 থেকে গেল T2-র দিকে। আচ্ছা আর একটা গেল কি T1-এর থেকে গেল কার দিকে, T1-এর থেকে গেল T3-র দিকে। আচ্ছা T1-এর থেকে গেল হচ্ছে T2-র দিকে। আচ্ছা T3 থেকে T2-র দিকে তো অলরেডি করে ফেলেছি, আর কিছু আছে, আর মনে হয় কিছু নেই। 1 2 3 4 চারটে অ্যারো আছে, আর একটা অ্যারো কোন দিকে আছে, T3 থেকে T2, T3 থেকে আরেকটাও T2-র দিকে আছে। আচ্ছা দুটো অ্যারো T2-র দিকে আছে, সো আমার মাথা ঘামানোর দরকার নেই। এবার দেখো আমি দেখবো যে এই অর্ডারটাতে এই যে ছবিটা আছে এতে কোনো সার্কেল ফর্ম হয়েছে কিনা। T1-এর থেকে T3 T2 হয়ে আসলেও T2 থেকে আর T1 আসার রাস্তা নেই, অন্য কোনো উপায় নেই যাতে তুমি একটা সার্কেল ফর্ম করতে পারো, ঠিক আছে। তাহলে তোমার সার্কেল তো এখানে ফর্ম হবে না, সাইকেল ফর্ম হবে না, মানে দিস ইজ কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। এবার এটা যদি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হয় কি অর্ডারে ফিনিশ করতে পারি, দেখো স্টার্টিং স্টেট হিসেবে তোমাকে T1-কে বাঁচতেই হবে, কারণ T1-এর দিকে কোনো ইনকামিং অ্যারো নেই, আউটগোয়িং অ্যারো আছে। T1-এর থেকে তুমি যদি T2-তে যাও তাহলে T3-তে যাওয়ার রাস্তা নেই, কিন্তু T1-এর থেকে যদি তুমি T3-তে যাও তাহলে তুমি T2 যেতে পারবে। তাহলে কি অর্ডার দাঁড়ালো, T1 T3 অ্যান্ড T2। তাহলে এটাই হবে হচ্ছে আমার অর্ডার অফ সিরিয়ালাইজেশন মানে এই যে কোন অর্ডারে সিরিয়ালি এক্সিকিউট করলে এদের যে আউটকাম সেই আউটকামটা আনচেঞ্জড থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে অর্ডার অফ সিরিয়ালাইজেশন ইন টার্মস অফ কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি। চলো পরের কোশ্চেনটা দেখি। এটা একটা ইউনিক্সের কোশ্চেন, ইউনিক্স মানেই অপারেটিং সিস্টেমেরই কোশ্চেন। আগের দিন আমরা যেটা করেছিলাম আমরা হচ্ছে ফর্ক সিস্টেম কল দেখেছিলাম, ফর্ক ছাড়া আরও সিস্টেম কলস রয়েছে, সেরকমই ইউনিক্সেও কমান্ডস রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। টাচ কমান্ড কি করে, টাচ কমান্ড হচ্ছে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করে, ক্রিয়েটস টেক্সট ফাইল, কিন্তু এখানে মাথায় রাখতে হবে বাই ডিফল্ট টাচ কিন্তু এমটি টেক্সট ফাইল ক্রিয়েট করে, ঠিক আছে। টেক্সট ফাইল ক্রিয়েট করার কাজে হচ্ছে টাচ ইউজ করা হয়।
নেক্সট কোশ্চেনটা দেখি, হুইচ অফ দি ফলোয়িং ট্যাগ ইজ ইউজড উইথ RM কমান্ড টু রিমুভ এ ডাইরেক্টরি। ডাইরেক্টরিকে রিমুভ করতে কে হেল্প করে? ডাইরেক্টরিকে যদি রিমুভ করতে হয় তাহলে RM কমান্ড তো ইউজ হয়। এবার জেনারেলি ইউনিক্সের কমান্ড এত লুসিড যে লোকে দেখে ফার্স্টেই ভেবে নেয় যে যা আছে এখান থেকেই কিছু একটা হবে, তো লোকের ফার্স্ট পারসেপশন হয় ডিআইআর বলে কোনো ট্যাগ হয় না। এরপরে থাকে এফ, লোকে ভাববে ডাইরেক্টরি আর ফোল্ডার তো একই জিনিস, তাহলে ফোল্ডার হবে, এফ একদম না। তাহলে কোনটা হবে? তাহলে হবে হচ্ছে আর। এই আর মানেটা কি? এই আর মানে হচ্ছে রিকারসিভ। রিকারসিভলি তোমার ডাইরেক্টরি এবং তার ভেতরের যাবতীয় যে ফাইল, ডাইরেক্টরি ডিলিট করা মানে কি বেসিক্যালি তার ভেতরকার ফাইলগুলোকেও ডিলিট করা। তো আমাদের ওই ফাইলগুলো ইনক্লুডিং মানে ডাইরেক্টরিটা মানে প্যারেন্ট ডাইরেক্টরি আর ডাইরেক্টরির ভেতরে যে ফাইলসগুলো আছে প্রত্যেককে রিকারসিভলি যেহেতু ডিলিট করতে হবে সেজন্য আমরা এখানে আর ট্যাগটা ইউজ করি। ঠিক আছে, চলো এবারে আমরা আজকের লাস্ট কোশ্চেনটা দেখব, যেটা দিয়ে আজকের প্রবলেমটা আমরা শেষ করব। হুইচ অফ দি ফলোয়িং কমান্ড ইজ ইউজড ফর ওয়াইল্ড কার্ড প্যাটার্ন ম্যাচিং। ঠিক আছে, ওয়াইল্ড কার্ড প্যাটার্ন ম্যাচিংয়ে কোনটা ইউজ করে? দেখো অ্যাকচুয়ালি যে কথাটা আগেও বলেছি যে কোশ্চেন্স যা দিচ্ছি হুবহু সেটাই তুলে আসবে এটা তো গ্যারান্টি দিতে পারবো না, সেজন্য আমি এখানে যে কটা অপশান দিয়েছি প্রত্যেকটা অপশানেরই কাজ বলে দেবো। দেখো সিএএল জিনিসটা কি? লোকে জেনারেলি সিএএল দেখলে ভাবে ক্যালকুলেটার, বাট আমরা এর আগেও একটা এক্সাম্পলে করেছিলাম, তোমাদের হয়তো মনে থাকবে, মনে যদি না থাকে তাহলে এই ভিডিওটা দেখে মনে করে নেবে। সেটা হচ্ছে ক্যাল স্ট্যান্ডস ফর ক্যালেন্ডার। ঠিক আছে, এবার অনেকের প্রশ্ন হতে পারে ক্যাল যদি ক্যালেন্ডার হয় তাহলে ক্যালকুলেটারের জন্য কি ইউজ করা হয়? ক্যালকুলেটারের জন্য বিসি কমান্ডটা ইউজ করা হয়, যেটা স্ট্যান্ড করছে বেসিক ক্যালকুলেটার। তাহলে ওয়াইল্ড কার্ড প্যাটার্ন ম্যাচিংয়ে তো তোমার ক্যালের কোনো রোল নেই। একটু আগেই দেখলাম RM কমান্ডের কাজ কি? রিমুভ করছে ফাইলস অর ডাইরেক্টরি। এছাড়া রয়েছে গ্রেপ। এই যে ওয়াইল্ড কার্ড প্যাটার্ন ম্যাচিংয়ের যে কথা বললাম, এই ওয়াইল্ড কার্ড প্যাটার্ন ম্যাচিংয়ের কাজ করে হচ্ছে গ্রেপ। এবার অনেকে ভাবতে পারে ওয়াইল্ড কার্ড প্যাটার্ন ম্যাচিং কথাটার মানে কি, কারণ রিমুভ, ক্যালেন্ডার, বেসিক ক্যালকুলেটার এই টার্মসগুলো তো আমরা জানি, বাট গ্রেপ কি কাজ করে? গ্রেপ কাজটা এরকম করে যে ধরে নাও তোমাকে বলা হলো যে তুমি সেই সব ফাইল বার করো যার নামটা শুরু হয় হচ্ছে এক্স দিয়ে, বা যার নামটা শুরু হয় এ দিয়ে, এরকম প্যাটার্ন, বা যার নামটা শেষ হচ্ছে এস দিয়ে, বাট যার লাস্টের দিক থেকে 2 নম্বর ওয়ার্ড হচ্ছে এস। এই রকম প্রবলেমসগুলোকে আমরা প্যাটার্ন ম্যাচিং ক্যাটাগরিতে ফেলতে পারি। গ্রেপ কি করে? গ্রেপ একটা রেগুলার এক্সপ্রেশন জেনারেট করে যে এক্সপ্রেশনের সাপেক্ষে ওই প্যাটার্ন কেসগুলোকে ম্যাচ করে। ঠিক আছে, আর এরপরে হচ্ছে পিআইপি হচ্ছে এমন একটা কমান্ড যেখান থেকে তুমি একজনের আউটপুটকে আর একজনের ইনপুট হিসেবে সিকোয়েন্সিয়ালি ইউজ করতে পারবে। এটাও আমরা পরে ডিটেলে আদার্স এক্সাম্পলস দিয়ে বোঝাবো, বাট মোটামুটি এই এক্সাম্পলগুলো দেখে রেখো, এবং এগুলো থেকে আরও ভ্যারাইটি যে টপিক্সগুলো আসতে পারে সেগুলো আমি সাজেস্ট করবো কোনো একটা সোর্স দেখে, বা সবথেকে ভালো হয় কোনো একটা বই দেখে যদি এই কন্টেন্টগুলো ভেরিফাই করতে পারো বেটার হয়। আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আগামী ভিডিওগুলোতে তোমাদের কাছে আসবো। ততক্ষণের জন্য সকলকে অনেক ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখলে। যদি ভিডিওটা থেকে কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর তোমাদের পছন্দ মতন কোনো টপিক যদি থাকে যেখান থেকে ভিডিও বানানোর দরকার হয়ে পড়বে তাহলে সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে দিও, লাইক করে দিও। খুব তাড়াতাড়ি পরের কন্টেন্ট নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। অনেক ধন্যবাদ।